গল্প আমার তুই লিখেছেন সাবিকুন নাহার। পর্ব 4। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ক্লাস শেষে আয়াত তুবার কাছে জিজ্ঞেস করে, কিরে তোর নতুন স্যার কই? তাদের কথার মাঝে ক্লাসে হাজির হয় এক সুদর্শন যুবক, যার উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি। পরনে গাঢ় হালকা নীল রঙের শার্ট, গম্ভীর চোখ, কিন্তু হালকা বাঁকা হাসি তার চেহারার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। প্রধান শিক্ষক তার পাশে দাঁড়িয়ে ক্লাসে বললেন, ইনি তোমাদের নতুন জীববিজ্ঞান শিক্ষক আবরাম খান ফাহাদ। আজ থেকেই উনি তোমাদের ক্লাস নেবেন। সবাই তোমাদের স্যার, এর সাথে পরিচিত হয় নাও, বলেই তিনি ক্লাস থেকে বের হয়ে আসে। এই কথা শেষ হতেই পুরো ক্লাসের মেয়েরা যেন নিঃশ্বাস আটকে বসে থাকে। কেউ চুপচাপ তাকিয়ে আছে, কেউ আবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছে তার প্রতিটা স্টাইল। আয়া শুধু ব্যতিক্রম। সে তখনও তুবার কানে কানে ফিসফিস করে বলছে, তোকে তো বললাম কোথায় তোর নতুন স্যার, এখন তো কই কেউ আসছে না। তুবার ধাক্কায় আয়াত একটু গুছিয়ে বসে। তুবা ফিসফিস করে বলে, চুপ থাক আয়াত, একবার সামনে তাকাস। আয়াত চোখ বড় করে তুবার দিকে তাকায়, তারপর ধীরে ধীরে চোখ ফেরায় ক্লাসরুমের সামনের দিকে। আয়াত যেন মুহূর্তেই থেমে যায়। সে ফিসফিস করে বলে ওঠে, ফাহাদ ভাই। আয়াত পুরো হতভম্ব হয়ে যায়। তার চারপাশে শব্দ এক মুহূর্তেই থেমে যায় যেন। সে শুধু ফাহাদের মুখের দিকে তাকিয়ে থাকে। আয়াতকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে তুবা আয়াতকে হালকা কনুই দিয়ে ধাক্কা দিয়ে ফিসফিস করে বলল, কী রে, নতুন স্যারকে দেখে এমনভাবে তাকাচ্ছিস কেন? কেমন লাগলো? আয়াত চোখ না সরিয়েই একরকম হতাশ গলায় বলে, আমার জীবন শেষ রে তুবা। তুবা বুড়ুকুসকে তাকায়, মানে? আয়াত মুখটা আরেকটু বেতরূপ করে ফিসফিসিয়ে বলে, এই ফাহাদ ভাই কলেজের টিচার হয়ে এলো কোথা থেকে? সে তো একজন ডাক্তার। ডাক্তারি বাদ দিয়ে কলেজে এলো কবে? কেন এলো? আমারই কলেজে কেন এলো? তুবা বিস্ময় নিয়ে ফিসফিস করে, মনে এখন তুই শুধু বাসায় না, কলেজেও তার নজরদারি থাকবি। আয়াত মুখ দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আমার জীবন তেনা তেনা হয়ে গেল রে। সারা একটু হেসে বলে, ঠিক হয়েছে, তোর মতো বাদর এবার সোজা হবে। তাদের কথার মাঝেই হঠাৎ ফাহাদ বলে উঠল, এভরিওয়ান সাইলেন্ট প্লিজ। সবাই চমকে তাকায়। ফাহাদ ধীর পায়ে সবার সামনে দাঁড়ায়, গম্ভীর মুখে চারদিক তাকিয়ে বলে, তোমরা অলরেডি আমার পরিচয় পেয়ে গেছো, তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই ক্লাস শুরু করা যাক। এক মুহূর্তেই ক্লাসে নিস্তব্ধতা নেমে আসে। তুবা আয়াতের কানের কাছে ফিসফিস করে বলে, এই রে, টর্নেডো ক্লাসে নেমে এলো। আয়াত ধীরে ধীরে কলমের ঢাকনা খুলতে খুলতে ফিসফিস করে, এইবার তোরা সবাই বুঝবি মজা। একটা না ঠিক 1 ঘন্টা। ফাহাদ ভাই একবারও ক্লাসে মাথা তুলেও কারো দিকে তাকায়নি, শুধু পড়েই গেছে। আর যারা একটু ফিসফিস করছিল, হেসে নিচু গলায় কথা বলছিল, তাদের একদম সোজা ক্লাস থেকে বের করে দিয়েছে। আর কয়েকজনকে প্রথম ওয়ার্নিং দিয়ে বলেছে, আমার ক্লাসে কোনো প্রকার মজা বা কথা আমি সহ্য করব না। যারা পড়াশোনায় সিরিয়াস না, তারা আমার ক্লাসে না এলেই ভালো। এই কথা বলেই ফাহাদ চোখ নামিয়ে তার বই গুছিয়ে নেয়। একবারও পেছনে না তাকিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। ক্লাসের যে মেয়েরা একটু আগে তাকে দেখে ফিদা হয়ে গিয়েছিল, এখন তাদের মুখে একদম ভিন্ন সুর। একজন চোখ কুঁচকে মুখটা বাঁকিয়ে বলে, মা গো, এই স্যার না যেন রোবট, কথা কম রাগ বেশি। পাশ থেকে আরেকজন মুখ ছোট করে বলে, একটুও হাসে না, একদম রোবট। তৃতীয়জন চুপচাপ থেকে ফিসফিস করে, আমি তো প্রথমেই ভেবেছিলাম হ্যান্ডসাম মানি সফট হবে, একদম ভুল হিসাব। এদিকে আয়াত টেবিলের মুখ নামিয়ে হাসি চাপার ব্যর্থ চেষ্টা করছে। তুবা ফিসফিস করে বলে, হ্যান্ডসাম ভাই না, এখন রোবট ভাই হয়ে গেছে। আয়াত মুখ তুলে নিঃশ্বাস ফেলে বলে, বুঝলি এখন আমি কেন বলেছিলাম আমার জীবন শেষ। ফাহাদ ভাইয়ের ক্লাস থেকে বের হতেই আয়াত বলে, আমার মাথা পুরোই হ্যাং হয়ে গেছে, চল বাইরে চল। রাফা ব্যাগটা কাঁধে তুলে বলে,
আরও একটা ক্লাস এরকম চললে তো আমাকে অ্যাম্বুলেন্স ডেকে নিতে হবে। এরপর চারজন একসাথে ক্লাসরুম থেকে বের হয়ে ক্যান্টিন দিয়ে রওনা দেয়। ক্যান্টিনে ঢুকতেই চায়ের গন্ধে আয়াত চোখ বন্ধ করে বলে, এই পৃথিবীতে যদি কিছু সত্যি শান্তির হয় তা হলো চা। ক্যান্টিনে চা আর সিঙ্গারা অর্ডার করে তারা এক কোণে বসে গল্প শুরু করে। ক্যান্টিনে এক কোণে বসে আছে আয়াত, তুবা, সারা আর রাফা। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে আর সিঙ্গারা এক একজন এক এক কামড়ে খাচ্ছে। হাসি ঠাট্টায় জমে উঠেছে পরিবেশ। ঠিক তখনই কারো পেছন থেকে এক চেনা গলা ভেসে আসে, আমি কি অংশগ্রহণ করতে পারি আপনাদের গোল মিটিং-এ? চারজন একসাথে ঘুরে তাকায়। পেছনে দাঁড়িয়ে নিহাল ভাই, একটা হালকা হাসি ঠোঁটে। তুবা চোখ কুঁচকে বলে, আপনি কি পেছনে দাঁড়িয়ে স্পাই করেছিলেন? নিহাল ভাই, নিহাল মাথা ঝাঁকিয়ে বলে, না না, শুধু কথা শুনছিলাম আর ভাবছিলাম এই দলে চা খাওয়ার অফার আছে কিনা। রাফা হেসে বলে, একটা শর্তে অফার দিতে পারি নিহাল ভাই। নিহাল বসতে বসতে বলে, কী শর্ত বলো শুনি। রাফা বলে, চায়ের বিল দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। নেহাল হেসে বলে, আচ্ছা তা না হয় দিয়ে দিলাম। নেহাল বসে পড়ে। হালকা গল্প করতে থাকে তারা সবাই মিলে। আয়াত একটু হেসে কিছু বলার আগেই ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে একটা ঠান্ডা গলা। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ক্যান্টিনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা ফাহাদের চোখ পড়ে টেবিলটার দিকে। সে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। ক্যান্টিনের ভেতরটা হঠাৎ যেন ঠান্ডা হয়ে আসে। ফাহাদ চোখ তুলে আয়াতের দিকে তাকিয়ে বলে, মিস আয়াত। এই মুহূর্তে টেবিলের চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। কলেজে কি পড়াশোনা করতে আসেন, না ছেলেদের সাথে হাসাহাসি আর চা খেতে আসেন? গলা শুনে আয়াতের বুকের দুকপুকানি বেড়ে যায়। সে ধীরে ধীরে ঘুরে তাকায়। ফাহাদ দাঁড়িয়ে আছে, চোখ দুটো অদ্ভুত ঠান্ডা আর ক্ষোভে ভরা। ফাহাদ ঘুরে দাঁড়াতেই আয়াত কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই ফাহাদ আবার কড়া গলায় বলে ওঠে, ক্লাস ফাঁকি দিয়ে এখানে বসে ছেলেদের সাথে আড্ডা দিচ্ছ, বাড়ি কেউ জানে না এসব? তার গলার ধমকে ক্যান্টিনের ফ্লোর যেন কেঁপে ওঠে। রাইট নাও, এখনই ক্লাসে যাও। 1 মিনিটও যেন এখানে না দেখি তোমাকে। সাথে সাথেই পুরো ক্যান্টিন নিস্তব্ধ হয়ে যায়। চারপাশে সব ছাত্রছাত্রী হতভম্ব হয়ে তাকিয়ে থাকে আয়াতের দিকে। নিহাল সহ সবাই স্তব্ধ। আয়াতের ঠোঁট কেঁপে ওঠে, চোখ নিচু করে ফেলে। সে কিছু বলার চেষ্টা করে, কিন্তু গলার স্বর গিলে যায় কান্নার চাপে। তার চোখ দিয়ে ধীরে ধীরে নেমে আসে অপমানের পানি। সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চুপচাপ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে, কারো মুখে না তাকিয়ে মাথা নিচু করে বের হয়ে যায় ক্যান্টিন থেকে। পেছন পেছন তুবা, রাফা আর সারা দৌড়ে তার পাশে এসে দাঁড়ায়। কলেজের সব ক্লাস শেষে আয়াত, রাফা, তুবা আর সারা একসাথে বের হয়। সবার মুখে ক্লান্তির ছাপ। সারা আর তুবার বাড়িতে একদিকে আর রাফা আর আয়াতের বাসা এক রাস্তা দিয়ে যেতে হয়। তাই আয়াত আর রাফা একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আয়াত আর রাফা পাশাপাশি হাঁটছিল। ঠিক তখনই কারো কণ্ঠে আয়াত আর রাফা থমকে দাঁড়ায়। রাফা একটু কথা ছিল। ঘুরে দেখে নিহাল ভাই দাঁড়িয়ে আছেন কিছুটা দূরে। তার হাতে ছোট একটা খাম আর একগুচ্ছ ছোট গোলাপ। রাফা একটু চমকে যায়। আয়াতও অবাক হয়ে পাশে দাঁড়ায়। নিহাল মাথা নিচু করে আস্তে করে বলে, আমি কিছুদিন ধরেই ভাবছিলাম তোমাকে একটা কথা বলবো, কিন্তু সাহস হচ্ছিল না, তাই এখন সাহস করে দিলাম। এটা নিয়ে নাও প্লিজ, কিছু ভুল বুঝো না। রাফা একটু সামনে ইতস্ত করে, কিন্তু সে মনে মনে বেশ খুশি, কারণ সে আগে থেকেই নিহাল ভাইকে পছন্দ করত, কিন্তু ভয়ে কখনো বলতো না। তাই সে আর কথা না বাড়িয়ে গোলাপ আর চিঠি নেয়। তখনই চারপাশে একবার চোখ বুলিয়ে সে আয়াতের হাতে জিনিসগুলো ধরিয়ে দিয়ে বলে, দোস্ত, এটা তোর কাছে রাখ, এখন আমি নিতে পারবো না, বাড়িতে কেউ দেখলে ঝামেলা হবে। আয়াত বলে, ভাইয়া তোকে দিয়েছে তো, আমি নেব কেন, তুই নিয়ে যা তোর জিনিস। রাফা ব্যাগ থেকে লাল গোলাপটা আর ছোট একটা খাম বের করে আয়াতের দিকে বাড়িয়ে দেয়। ফিসফিস করে বলে, দোস্ত,
এটা তোর কাছে রাখ, এখন আমি নিতে পারবো না। বাড়িতে কেউ দেখলে নিশ্চয়ই আমার জান কবুল হয়ে যাবে। আয়াত চোখ টিপে বলল, ও মা রে, এইটা আবার আমার হাতে কি দিলি রে? আমি প্রেমের মুরব্বি নাকি যে তোর চিঠি গোলাপ হেফাজতে রাখবো? রাফা মুচকি এসে বলে, আল্লাহর দোহাই তোরে দিচ্ছি, রাখ তুই এখন, আমি পরে নিয়ে নেব। আমার ব্যাগে রাখলে খবর আছে। আম্মু একবার খুলে দেখলে ঝাড়ুর স্পেশাল ভাষণ দিয়ে ব্যাকগ্রাউন্ড সাউন্ড বানাবে। আয়াত মুখটা ঘুরিয়ে গম্ভীরভাবে বলে, শোন রাফা, যদি এই চিঠির জন্য আমার কিছু হয় না, তাহলে তোর বিয়ের দিন তোকে একদম রানু মণ্ডল এর মতো সাজিয়ে দেব। আর বরের জায়গায় হিরো আলম টাইপ একটা বর এনে তার সাথে আমি নিজেই সাক্ষী দিয়ে তোকে তার সাথে বিয়ে দিয়ে দেব। তখন আর কান্না করে লাভ হবে না, বুঝলি? আয়াতের কথা শুনে রাফা অবাক হয়ে গেল। তুই কি আমার বন্ধু না শত্রু? আয়াত মুখটা ভেঙচি মেরে বলে, শত্রু হলে তো আর চিঠি রেখে যেতি না। রাফা চোখ ঘুরিয়ে বলে, হয়েছে ভাই, এবার একটু থামবি? চল এবার বাড়ির দিকে যাই, না তুই সারাদিন রাস্তায় দাঁড়িয়ে থাকার প্ল্যান করেছিস? আয়াত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে হাঁটা দেয় আর বলে, না রে বাপু, এই চিঠির নিরাপত্তা তো এখন আমার দায়িত্ব। তোর প্রেমের পাহারাদার এখন আমি। এরপর তারা গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ি ফিরে আয়াত সোজা তার রুমে চলে যায়, ব্যাগটা বিছানায় ছুঁড়ে ফেলে, তারপর ধপ করে বসে পড়ে। তারপর বিড়বিড় করে বলে, উফ, এই ফাহাদ ভাই, এর যন্ত্রণায় আমার জীবন শেষ। আগে শুধু বাড়ি ছিল, এখন বাড়ি কলেজে দুই জায়গাতেই আছে। জীবন আমার তেজপাতা হয়ে গেল রে। শুয়ে শুয়ে গান ধরে, গান গেয়ে সে ফেরেশাতে চলে যায়।